ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত আপনাকে কালাত্তা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। তো আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে দুইটি ভয়ঙ্কর ঘটনা, এবং এই ঘটনাগুলো যিনি লিখে পাঠিয়েছেন তার নাম হচ্ছে সাদ্দাম। তিনি উত্তরবঙ্গের কোনো একটা জেলায় থাকেন। তো তিনি আজকে আমাদের সাথে দুইটি ঘটনা শেয়ার করেছেন। তার মধ্যে একটি ঘটনা তার ছোটবেলার, আর আরেকটি ঘটনা 2016 সালে তার সাথে ঘটে। তো আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো প্রথম যেই ঘটনাটা শেয়ার করতে চাই, সেই ঘটনাটা যখন ঘটে তখন তিনি ক্লাস 7-এ পড়েন, এবং এই ঘটনাটা ঘটে 2011 বা 12 সালের দিকে হবে, এরকম একটা সময়। তো ওই সময়টাতে তিনি কোচিং বলেন বা প্রাইভেট পড়া যেটাই বলেন, তো তিনি এটা করতেন। তো এরকমই একদিন সাদ্দাম ভাই তিনি প্রাইভেট পড়া শেষ করে বাসায় ফিরেন, এবং ওই সময়টা ছিল হালকা হালকা শীতকাল, মানে শীত আসতেছে এরকম একটা সময়। তো তিনি তার মাকে জিজ্ঞেস করেন যে মা, বাবা কোথায়? তো আরেকটা কথা বলে রাখা ভালো যে তার বাবা ছিল কৃষক, গ্রামে কৃষি কাজ করতেন। তখন তার মা বলে যে তার বাবা এখনো মানে মাঠের থেকে বাড়িতে আসে নাই। তো জিনিসটা তার কাছে একটু খারাপ লাগলো যে তার বাবা সেই সকালে গেছে এবং দুপুরে খাওয়া দাওয়া করে নাই, সে এখনো বাসায় ফিরে নাই। তাই তিনি তার বাবাকে ডাকার জন্য সেখানে যান। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তার বাবা কিন্তু কখনো তাকে ক্ষেতের কাজ করার জন্য ডাকতেন না। তার বাবা তাকে বলতেন যে লেখাপড়া করো, তুমি উচ্চ শিক্ষিত হও, এরকম অনেক কথা তার বাবা তাকে বলতেন। কিন্তু তিনি নিজে থেকেই সেই মাঠে যান এবং গিয়ে দেখেন যে তার বাবা মাঠের যে এক একটা ক্ষেত থাকে, ক্ষেতের কিন্তু আইল থাকে। মানে একটা ক্ষেত বা আরেকটা ক্ষেতের থেকে যেই একটা দাগের মতো থাকে, ওইটাকে বলা হয় আইল। ওইখান দিয়ে মানুষ হাঁটতে পারে। এক হাতের মতো জায়গা ছেড়ে দিয়ে একটা আইল বানানো হয়। তো ওই আইলটাকে কিন্তু দিক থেকে আবার কোবাইতে হয়। এটা যারা গ্রামে যারা শুনছেন তারা হয়তো জিনিসটা বুঝতে পারবেন ক্লিয়ার ভাবে। তবে যারা শহরে থাকেন তারা হয়তো একটু বুঝতে সমস্যা হবে। তো এরকম আইল কোবাইতেছিলেন, এবং পুরা চারদিক থেকে সে আইলটাকে কোবানো হইতাছে, এবং তিনি যে দেখেন যে তার বাবার আরেকটু বাকি আছে। পুরা চারদিকটা শেষ করে ফেলছে। একটা অনেক বড় ক্ষেত ছিল, সেই ক্ষেতের যে আরেকটা আইলের অর্ধেকের মতো শেষ করে ফেলছে। তখন সেই সাদ্দাম ভাই যে তার বাবাকে জিজ্ঞেস করে যে বাবা, তুমি এখনো কাজ করতেছো, দুপুরে বাসায় যাও নাই? তখন তার বাবা বলে যে আর একটু বাকি আছে, এটা একবারে শেষ করে যাই, নাইলে তো আবার এই কাজটার জন্য কালকে আবার আসতে হবে। তখন সেই সাদ্দাম ভাই তার বাবাকে বলেন যে বাবা, ঠিক আছে, তুমি বাসায় যাও, গোসল করো, খাওয়া দাওয়া করো, তো বাকি যতটুকু আছে এটা আমি কোবাইয়া আসতেছি। আর এদিকে তার বাবাও সারাদিন কাজ করছে, তার অনেকটা ক্ষুধা লাগছিল, যার কারণে তিনি কোদালটা তার হাতে দিয়ে তিনি বলে যে আচ্ছা ঠিক আছে, তো আমি যাই, তুই এটা শেষ করে আয়। তখন সে কোবাইতাছে। তো ওই সময়টাতে কিন্তু আরো বিকাল, মানে শেষ বিকাল পুরা ওই সময়টা হয়ে গেছে। তার বাবা চলে গেল এবং সে আইল কোবাইতে থাকে। তো সেই তার বাবা যতটুকু রাইখা গেছিলেন তিনি অর্ধেকের মতো কোবান। তো এরই মধ্যে সন্ধ্যা হইয়া যায় এবং মাগরিবের আজান দিয়া দেয়। তখন সেই সাদ্দাম চিন্তা করতেছে যে আসলে এটা কি শেষ করব নাকি চলে যাব। আর এদিকে যেহেতু হালকা হালকা শীতের দিন, যার কারণে ক্ষেতের যত মানুষ ছিল তারা আগে ভাগেই চলে গেছে বাড়িতে।
তো পুরা ক্ষেতের মধ্যে সেই সাদ্দাম একাই। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সেই সাদ্দামের যেই মানে ক্ষেতটা ছিল, তাদের ক্ষেতের পাশেই ছিল একটা মানে তাল বাগান, বিশাল বড় তাল বাগান। তো সেই জায়গাটাতে তো তিনি চিন্তা করলেন যে না থাক, আজান দিছে দেখ, সমস্যা নেই, আমি বাকি যতটুকু আছে এটা শেষ করে তারপরে বাড়িতে যাব। তো তিনি এটা ভেবে কোবাইতে থাকেন আর ওদিকে অনেকটা অন্ধকার নেমে আসতে থাকে। ঠিক তখনই হঠাৎ তার মনে হইল যে মানে তার ওই জায়গাটা হঠাৎ করে একটু আলোকিত হয়ে আবার মানে অন্ধকার হয়ে গেল। তখন তিনি মানে পেছনে ঘুরে তাকান। তো তার পেছনেই ছিল সেই তাল বাগানটা। সেখানে তাকিয়ে তিনি দেখেন যে একটা আগুনের গোলা মানে এক গাছ থেকে আরেক গাছে গেল। তো তিনি এটা দেখার পরও মানে তার মানে সেন্সে কাজ করে না যে জিনিসটা কি। তিনি আবার তার কাজ করতে থাকেন। তো একটু পরে মানে এরকম আরো মনে হইতাছে যে আলোর ঝলক পড়তাছে তার ওই সাইডে। তিনি যেখানে মানে কোদাল দিয়ে কোপাইতেছিলেন সেখানে। তখন তিনি মানে আবার ঘুরে তাকান এবং দেখতে পান যে সেই তাল গাছের যে বাগানগুলা ছিল, সেই বাগানটার ওইখানে মানে এরকম কয়েকটা আগুনের গোলা মানে ছুটাছুটি করতেছে। মনে হইতাছে উড়ে উড়ে এদিক সেদিক মানে যাইতাছে, দৌড়াদৌড়ি করতেছে, এরকম মনে হইতাছিল। এবং তিনি দেখতে পান যে সেই আগুনের গোলাগুলা সেই তাল গাছের মাথার উপরে যেয়ে বসে এবং সেই তাল গাছের মাথাগুলা ধাউ ধাউ করে জ্বলে শেষ হয়ে যাইতেছে। আবার ওই গাছ থেকে অন্য আরেকটা গাছে যায়, সেখানেও মানে এরকমই। মানে মনে হইতাছে যে গাছের মাথাগুলা ধাউ ধাউ করে আগুনে জ্বলে যাচ্ছে। আর ওই আগুনের গোলাগুলা মানে এরকম করে প্রত্যেকটা গাছ মানে পুড়াইয়া দিতেছিল। তো এটা দেখে তিনি মানে একটু ভয় পেয়ে যান এবং তিনি একটু অবাক হন যে এরকম দৃশ্য তিনি কখনো দেখেন নাই আগে। তো তিনি একটু দ্রুত কোবাইতে থাকেন। তো একটা পর্যায়ে তার কাছে মানে মনে হইতাছে যে সেই আগুনের গোলাগুলা মানে তার দিকে আস্তে 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 বাতাসে ভেসে ভেসে। তো এটা দেখে তিনি একটা কাজ করেন যে সেই যতটুকু ছিল মানে তিনি হাত চালায় দ্রুত শেষ করে তিনি দেখেন যে মানে ওই জিনিসগুলো আস্তে 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 মানে তাদের একদম ক্ষেতের মাঝ বরাবর চলে আসছে। তো ওইখানেই আবার তাদের ক্ষেতের পাশে ছিল রাস্তা, মানে মাটির পথ। সেই মেঠো পথের উপরে সে দৌড়ায় উঠা যায় এবং তিনি দেখতে পান যে সেই আগুনের গোলাগুলো তাদের ক্ষেতের মাঝখানে আইসা মানে দাঁড়ায় আছে। তারপর তিনি মানে আবারও দেখতে পান যে ওইখান থেকে ২ টা মানে তার মানে অন্য পাশে চলে আসলো। মানে জিনিসটা এরকম যে সে একটা মানে ৪ কোণা ৪ কোণার মধ্যে ৪ টা এবং সে তার মাঝখানে দাঁড়ায় আছে। এরকম কিছু তিনি একটা লক্ষ্য করেন। তো তখনও তিনি মানে একটু সাহস মানে জোগাড় করে রাখছেন। মানে জোগাড় করার চেষ্টা করতেছিলেন যে তিনি জানতেন যে যারা মানে এইগুলা দেখলে ভয় পেয়ে যায় তাদের নাকি ক্ষতি হয়। এজন্য তিনি সাহস করার চেষ্টা করেন। তো তখন তিনি দেখতে পান যে সেই জিনিসগুলা মানে স্থির সেখানে মানে দাঁড়ায় আছে এবং কিছুক্ষণ পর, পর মানে জায়গা অদল-বদল করতেছিল। যেমন এক পাশেরটা যেখানে আছে ওইটার জায়গায় আরেকটা আসতো, ওইটা আবার আরেক জায়গায় চলে যেত। মানে এই জিনিসটা তিনি ফলো করেন। তো একটা পর্যায়ে তিনি লক্ষ্য করেন যে সেই আগুনের গোলাগুলো সবগুলো আবার সেই ক্ষেতের মাঝখানে চলে যায় এবং একটা ধোঁয়ার মতো ওঠে। আগুনটা আস্তে, আস্তে নিভে যায় এবং ধোঁয়ার মতো ওঠে। তো তিনি ধোঁয়ার মধ্যে যে জিনিসটা দেখতে পান যে এই ধোঁয়াটা মানে একটা বিশাল বড় দেহের একটা মানুষের রূপ নিল। মানে বোঝা যাচ্ছে যে এই ধোঁয়াটা একটা মানুষের একটা অবয়ব। তো এইটা দেখে তিনি সেখান থেকে একটা দৌড় দেন এবং সেই পথেরই মানে একটা বাঁকের মধ্যে একটা বাড়ি ছিল। তিনি দৌড়ে যেয়ে সেই বাড়িতে ওঠেন এবং তাদেরকে বলেন যে আমাকে একটু পানি খাওয়ান এবং তারা তাকে পানি দেয় এবং তিনি পানিটা খাওয়ার পরে তিনি ওই বাড়িতে মানে একটু শুইয়া পড়েন। আর খারাপ লাগতেছিল তিনি শোন এবং ওই শোয়ার পরে
তিনি যখন জ্ঞান ফিরেন তিনি আবিষ্কার করেন তার নিজের বাড়িতে, এবং তিনি পরবর্তীতে জানতে পারেন যে তার নাকি জ্ঞান ফিরছিল প্রায় ৩ দিন পরে, এবং এই ৩ দিনের মধ্যে সে নাকি অনেক উল্টাপাল্টা কথা বলতেছিল, এবং কবিরাজ আইসা তাকে অনেক ঝাড়ফুঁক করে, ট্রিটমেন্ট করে তার, এবং তিনি তার ঘটা সমস্ত ঘটনা তাদেরকে বলেন, এবং তিনি নিজেও সেই তালবাগানে যান যে দেখার জন্য যে গাছগুলাকে আসলেই পুড়ে গেছিল কিনা, এবং তিনি যেয়ে দেখেন যে না, আসলে সেখানে কোনো গাছ পুড়া নেই, সবগুলা গাছ অক্ষত আছে। তো ভিউয়ার্স, এই ছিল তার প্রথম ঘটনা, এবং দ্বিতীয় যে ঘটনাটা তিনি শেয়ার করেছেন এটা একটা শ্মশানের ঘটনা। এটা ২০১৬ সালের দিকে ঘটে, এবং ওই সময়টাতে তিনি মূলত কাজ করতেন ভিডিও এডিটিং এর কাজ। যেমন যে বিভিন্ন বিয়া বাড়িতে যে ভিডিওগুলা করা হয় এগুলা এডিট করতেন এবং রেকর্ড করতেন ক্যামেরায়। তো ঠিক তিনি এরকমই একটা বিয়ের অনুষ্ঠান, একটা মেয়ের বাড়ি ছিল, মেয়ের বিয়ে। ওই বাড়িতে তিনি এরকম একটা কন্ট্রাক্ট নেন যে তাদের ভিডিও এডিটিং এগুলা করতে হবে। আর যেহেতু গায়ে হলুদ ছিল, আর ওই মেয়েদের বাড়িটা ছিল তাদের বাড়ি থেকে প্রায় ১-১.৫ কিলোমিটার দূরে। তো এই কাজের পারপাসে তার কিন্তু অনেক সময় অনেক রাতে বাড়িতে ফিরতে হতো। যেমন কোনোদিন রাত্র ৩টা, বা কোনোদিন ৪টা, ২টা, ২:৩০ এরকম রাত তার হতো প্রায় সময়। তো এরকমই একদিন তিনি সেই বাড়িতে এরকম বিয়ের যে ভিডিওগুলার কাজ, সেই কাজটা করেন। তো রাত্র প্রায় ৩:৩০টার মতো বেজে যায়, এবং তার সেদিন কি দুর্ভাগ্য ছিল যে যেহেতু যে আপনারা হয়তো জেনে থাকবেন যে বিয়ে বাড়িতে যে ক্যামেরাম্যান গুলো থাকে তাদের সাথে ২-৩ জন লোক থাকে। কিন্তু তার যে সহকারী যেই একজন ছিল, সে কোনো একটা কারণে তাকে সন্ধ্যার দিকেই চইলা যাইতে হইছিল। এখন তিনি সম্পূর্ণ একা। তো এখন যদি তার বাড়িতে ফিরতে হয়, তো বাড়িতে ফিরার পথে তার কিন্তু একটা শ্মশান পড়ে। ওই রাস্তার পথের মধ্যে। তো তিনি যেহেতু এই শ্মশান নিয়ে কিন্তু কম বেশি সবাই অনেক ধরনের ভয়ঙ্কর ঘটনা শুনছে। তো এরকম তারও কিছু ভয়ঙ্কর ঘটনা শোনা ছিল। তার ওইগুলো মনে পড়তে থাকে যে যদি যাওয়ার সময় এরকম কিছু তার সামনে পইড়া যায়, তখন তিনি কি করবেন? তো যাই হোক, বহুত কিছু ভাবতে তিনি তখন একটা কাজ করেন যে যাই হবার হবে, তো আমাকে তো বাড়িতে যাইতে হবে। আর যেহেতু বিয়া বাড়িতে কেউ নাই, মানুষজন পুরা ফাঁকা, আস্তে সবাই চলে গেছে। তিনি এখানে কার সাথে থাকবেন বা কোথায় থাকবেন? এজন্য তিনি বাড়িতে যাওয়ার চেষ্টা করেন, এবং তিনি যখন যাচ্ছিলেন ওই পথ ধরে, তার যে ক্যামেরার যে ছবি তোলার যে লাইট গুলা ছিল, এলইডি লাইট, ওইখান থেকে একটা লাইট জ্বালায়া তিনি বাড়ির দিকে রওনা হন। তো তিনি যখন যাচ্ছিলেন, তো যখন তিনি সেই শ্মশানটার কাছে আসেন, তো মোটামুটি অন্ধকার ছিল। আর যেহেতু এলইডি লাইটের আলো, তো তেমন বেশি একটা ছড়াইতেছিল না আলোটা। অল্প একটু জায়গার মধ্যেই ছিল। তো তিনি হঠাৎ দেখতে পান যে তার সামনে একটা বৃদ্ধ লোক সাদা ধুতি পরা হেঁটে যাচ্ছে, ঠক শব্দ করে। তো তার কথা হচ্ছে ওই রাস্তাটা ছিল যেকোনো একটা রাস্তা, আর এর আশেপাশে কোনো বাড়িঘর নাই। আর ওই লোকটা যদি হঠাৎ করে তার সামনে আসতো, তার সামনে আসার মতো কোনো অপশন নাই, যেহেতু এখানে কোনো বাড়িঘর নাই। তো সে কোথা থেকে হঠাৎ রাস্তায় আসলো? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তিনি যখন হেঁটে আসতেছিলেন, এমনও হইতে পারে যে বৃদ্ধ লোকটা ঠিক যতটা আস্তে হাঁটতেছিল, তার মনে হয় না সে পেছন থেকে তাকে ক্রস করে তার আগে চলে গেছে এরকম। তো যাই হোক, এগুলা ভাবতে তিনি সেই লোকটার পিছু হাঁটতেছিলেন, এবং তার হাঁটার গতিটা একটু কমায়া দেন। এবং লোকটাকে তার খুবই সন্দেহ হয় যে আসলে এটা কি মানুষ নাকি অন্য কিছু। যেহেতু সাদা ধুতি পরা এবং সাদা ফতুয়া পরা ছিল, এবং লোকটা খালি পায়ে ছিল, এবং তিনি তাকে পেছন ফলো করতে থাকেন যে আসলে এটা কি মানুষ নাকি অন্য কিছু। তো তিনি দেখতে পান যে তার ফতুয়া সাদা, ধুতি সাদা ছিল, এবং
ওই লোকটার মানে মাথার চুলগুলাও সাদা এবং হাতের মধ্যে যে পশমগুলো ছিল, একটা হাত দেখা যাচ্ছিল, যে হাতটা ঝুলে, ঝুলে হাঁটতেছিল। সেই হাতের পশমগুলাও মানে সাদা। মানে লোকটা যে অনেক বৃদ্ধ ছিল এটা মানে তিনি বুঝতে পারতেছিলেন। তো হঠাৎ করে মানে তিনি একটা জিনিস লক্ষ্য করেন যে তিনি দেখতে পান যে সেই লোকটার মানে পায়ের মধ্যে অনেক কাদা। তো তিনি আরেকটা কথা শুনছিলেন যে এরকম মানে প্রেতাত্মা যেগুলা বা জিন-ভূত যেটাই বলেন, এগুলা নাকি মানে মাছ শিকার করে মাছ খায়। তখন তার এই কথাটা মনে পড়তে থাকে যে আসলে জিনিসটা কি এরকম নাকি? না এটা কি কোনো মানুষ? আর মানুষ হইলেও এত রাতে তার পায়ে কাদা থাকবে এবং সে এরকম একটা বৃদ্ধ মানুষ, সে ঠিকমতো হাঁটতে পারে না। তার মনে হয় ৫ মিনিটের রাস্তা তার হেঁটে যেতে প্রায় ১৫-১৬ মিনিট লাগে। এরকম একজন মানুষ, সে এত রাতে মানে কেন তার পায়ে কাদা থাকবে? এগুলা ভাবতে, ভাবতে তিনি কি করেন যে ওই লোকটার মানে কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন এবং কাছাকাছি বলতে মানে তিনি ভাবেন যে ওই লোকটাকে ক্রস করে মানে তিনি সামনের দিকে যাবেন এবং সামনের দিকে যেয়ে লোকটাকে আর চোখে দেখবেন যে আসলে লোকটা দেখতে কিরকম বা এই লোকটা কে তিনি চিনেন নাকি। এবং তিনি একটু জোরে হেঁটে সেই লোকটার মানে পাশাপাশি যখন যান, তিনি দেখতে পান যে সেই লোকটার মানে চোখের ভুরুগুলা ছিল সাদা এবং তার চুল সাদা। হাতে পায়ের যে পশমগুলা ছিল সেগুলা সাদা এবং সমস্ত চেহারা এটা সাদা এবং এমনকি যে চোখগুলা সহ একদম সাদা। মানে ফ্যাকাশে পুরা। এবং লোকটা সামনের দিকে এক দৃষ্টিতে সামনের দিকে তাকায় আছে এবং সে তার হাতে ভর দেওয়া যেই লাঠি ছিল একটা, ওই লাঠিটা দিয়ে ঠক, 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 ঠক করে হেঁটে যাচ্ছে। তিনি এটা দেখে মানে মারাত্মক ভয় পেয়ে যান এবং তিনি চিন্তা করেন যে এটা যাই হোক, ঠিক আছে? যে এর সামনে কোনোভাবেই থাকা যাবে না। তিনি এইটা ভেবে সেখান থেকে এক দৌড়। তিনি এক দৌড়ে সেই শ্মশানটা পার হইয়া মানে শ্মশান রাস্তাটা মোটামুটি বড় ছিল। শ্মশানটা তিনি পার হইয়া যান এক দৌড়ে এবং তিনি সেখানে মানে দৌড়ে যেয়ে মানে কিছুটা স্লো হন এবং স্লো হয়ে তিনি পেছন দিকে তাকান। তিনি আসলে দেখবেন যে লোকটা কি এখন আছে কিনা। যদি মানে ওইটা হইতে পারে কোনো মানুষ। যদি মানুষ হয় তাহলে তিনি মনে, মনে ভাবতেছেন যে তাহলে খামোখা ভয় পাওয়ার দরকারটা কি? তো তিনি যখন মানে আরেকটু সামনে গিয়া যখন তিনি পেছন দিকে তাকান, তখন তিনি যেই দৃশ্যটা দেখেন যে এইটা দেখে মানে একদম তিনি থতমত খেয়ে যান। তার কলিজা সহ কেঁপে ওঠে। তিনি দেখতে পান যে সেখানে কোনো ধরনের কোনো মানুষ নাই। এবং এইটা দেখে তিনি মানে সেখান থেকে আরেকটা জোরে দৌড়, মানে একটা চিৎকার দিয়ে দৌড়। এক দৌড়ে তিনি তার সেই বাড়ির কাছাকাছি চলে আসেন এবং তাদের বাড়িটা মূলত বন্ধ করা ছিল। সেখানে কোনো খারাপ জিনিস ঢুকতে পারে না। তিনি দৌড়ে সে বাড়ির মধ্যে ঢুকে যান এবং তিনি যখন তার বাড়ির মধ্যে ঢুকে যান, মানে কে যেন মানে আধার থেকে একটা শব্দ করে বলল যে, "আজকের মতো বেঁচে গেলি।" তখন সে দৌড়াইয়া সে ঘরের সামনে দরজার সামনে যেয়ে পড়ে যায় এবং তার মা-বাবা সবাই বের হয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে কি হইছে? তখন তিনি তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলা তিনি শেয়ার করেন যে আসলে এরকম ঘটনা ঘটছে। তখন তার বাবা-মা তাকে অনেক মানে তার উপর রাগ করে যে সে কেন এত রাতে আসছে একা? আর ওই রাস্তা ভালো না এটা তো জানে সবাই। সে কেন একা আসলো? তখন সে মানে তার মা-বাবাকে কথা দেয় যে না আর কখনো সে একা এরকম আসবে না। হয় সে কাউকে নিয়ে আসবে আর নয়তো সেই বাড়িতেই সে থেকে যাবে। এরকম একটা কথা তার মা-বাবাকে বলে। সো ভিউয়ার্স এই ছিল সেই সাদ্দাম ভাইয়ের পাঠানো ঘটনা। তো এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কাওয়াপ্পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।